গণভোট প্রচারণা শুধু সরকারের দায়িত্ব নয়, মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। দেশ জুড়ে প্রচারণায় অন্তর্বর্তী সরকার। আবারও যাচাই বাছাইয়ের মধ্যে ঝুলে থাকলো তিস্তা মহাপরিকল্পনা। বর্তমান সরকারের আমলে উদ্বোধন হচ্ছে না প্রকল্প, ক্ষুব্ধ তীরের মানুষ। চার সপ্তাহের জন্য সাকসু নির্বাচন স্থগিত। প্রতিবাদে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ, পদত্যাগের আবেদন ৮ নির্বাচন কমিশনারের। এবং সাভারে ৬ হত্যাকাণ্ডে হত্যা সম্রাটের ১০ দিনের রিমান্ড আবেদন। মুন্সিগঞ্জে সিরাজদি খানে মা মেয়েকে কুপিয়ে হত্যা। গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। আসন্ন নির্বাচনে গণভোটে সবাইকে হ্যার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান সরকারের উপদেষ্টারা। দেশ জুড়ে গণভোটে প্রচার, ভোটার উদ্বুদ্ধকরণের কর্মসূচি ও ভোটের গাড়ির প্রচারণা, এসব কথা বলেন তারা। সোমবার চাঁদপুরে গণভোটের প্রচার, ভোটার উদ্বুদ্ধকরণের কর্মসূচি ও ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা খাদের কিনারায় পড়ে গিয়েছিল, সেখান থেকে উত্তরণের চেষ্টা চলছে দাবি করেন অর্থ উপদেষ্টা। এটা খাদের কিনারে চলে গেছে, আমি তো জানি প্রচুর করাপশন, অর্থ পাচার, এগুলো তো জানি আমরা কোথায় কোথায় করে। আর অনেকে বলতে আইসিইউতে ছিল, আইসিইউ থেকে কেবিনে গেছে, মোটামুটি ভালো জায়গায়। টাঙ্গাইল পৌর স্মৃতি উদ্যানে ভোটের গাড়ি উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। শিগগিরই এলপিজি সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা। পুরোপুরি বেসরকারি খাতে দেওয়া হয়তো ঠিক হয় না, তো এই জন্য আমরা এখন একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সরকারি খাতেও আমরা এলপিজি আমদানি করব, এবং এই জন্য সরকারের যে আমাদের যে প্রতিষ্ঠান আছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এটা একটা সহনীয় পর্যায়ে চলে আসবে। এদিকে কিশোরগঞ্জে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন এলজিআরডি উপদেষ্টা আদিলুর রহমান। বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায়, তাই বাংলাদেশ গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছে। গণঅভ্যুত্থানে হ্যাঁ ভোট দিয়ে সেই অবস্থান পরিষ্কার করবে। তিন উপদেষ্টা বলেন, গণভোটে প্রচারণা শুধু সরকারের নয়, মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। সংসদ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে আর গণভোটে দেশের পছন্দ হ্যাঁতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে বগুড়ার গণভোট বিষয়ক ভোটারদের সচেতনতা বাড়াতে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আমরা চাই বাংলাদেশে যেন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরে না আসে। এই জন্য আমরা ইতিমধ্যেই বেশ পদক্ষেপ নিয়েছি। ধরেন আমরা প্রায় 3 ভাগের 1 ভাগ পদক্ষেপ অন্তত নিয়েছি, কিন্তু আমরা চাই বাকি 3 ভাগের 2 ভাগও যেন নেওয়া হয়। সেই জন্য গণভোটে আপনাদের হা ভোট প্রয়োজন। যখন আপনারা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবেন, আপনার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবেন, আর যখন গণভোটে ভোট দিবেন তখন দেশের পছন্দে ভোট দিবেন। দেশের পছন্দ হচ্ছে হা ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও নীতি নির্ভর রাজনীতির চর্চা জোরদারে বরিশালে হয়েছে নির্বাচনী সৌহার্দ্যের সংলাপ শীর্ষক অনুষ্ঠান। সকালে নগরীর ইউরো কনভেনশন হলে এ আয়োজন করে বরিশাল মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম MAF। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি মতবিনিময়, পিছিয়ে থাকা জনগোষ্ঠী ও পেশাজীবী শ্রেণীর সমস্যা তুলে ধরা এবং নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতেই এই সংলাপের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। আবারও যাচাই বাছাইয়ের মধ্যে ঝুলে থাকলো তিস্তা মহাপরিকল্পনা। অন্তর্বর্তী সরকারের আমলে উদ্বোধন হচ্ছে না প্রকল্পটি, তবে রাষ্ট্রীয় সব আনুষ্ঠানিকতা শেষ করে চীনের কাছে সব কাগজপত্র হস্তান্তরের কথা জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা। সকালে চীনের রাষ্ট্রদূতকে সাথে নিয়ে তিস্তা পার পরিদর্শন করে এসব কথা জানান তিনি। উপদেষ্টার এমন বক্তব্যের পর ক্ষুব্ধ নদী আন্দোলনের নেতারা। 2016 সাল থেকে একটা প্রহসনের মহাপরিকল্পনা আমাদের সামনে ঝুলিয়ে রাখা হয়েছিল, এটি এখনো হয় নাই। 2016 থেকে 2026 10 বছর ধরে চলছে সম্ভাব্যতা যাচাই বাছাই। শেষই হচ্ছে না 115 কিলোমিটার তিস্তার সমীক্ষা। প্রকল্প বাস্তবায়নের শুরু থেকে বৈদেশিক ঋণ নিয়েও চলছে ধোঁয়াশা। নানা অজুহাতে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। অভ্যুত্থান পরবর্তী সময়ে আশার আলো জ্বলে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতিতে। 2026 সালের 1 জানুয়ারি আমরা তিস্তা প্রকল্পের কাজটা শুরু করে দিতে পারবো।
কিন্তু সব আশায় যেন গুড়ে বালি। সোমবার চীনা রাষ্ট্রদূতকে সাথে নিয়ে তিস্তা পাড়ে পরিদর্শনে এসে উপদেষ্টা জানান, অধিকতর যাচাই বাছাই শেষ না হওয়া পর্যন্ত আলোর মুখ দেখছে না তিস্তা মহাপরিকল্পনা। একই সুর চীনেরও। এটা অনেক বড় একটা প্রকল্প। আমরা খুবই সতর্কতার সাথে এটা নিয়ে কাজ করতে চাই। প্রত্যেক বিষয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এগিয়ে নিতে চাই। একই সাথে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষামূলক কাজগুলো দেখেও নিতে চাই। জানুয়ারির মধ্যে শুরু হচ্ছে না, এটা আমরা খুব ভালোভাবে যাচাই বাছাই করছি, যাতে করে এটা মানুষের এত বেশি প্রত্যাশার একটা প্রকল্প, এখানে কোনো ভুল না থাকে এবং আমরা সম্পূর্ণ সঠিকভাবে কাজটা করতে পারি। পানি সম্পদ উপদেষ্টার এই বক্তব্যে ক্ষুব্ধ হতাশ নদী আন্দোলনের নেতারা। এই নিজের টাকায় যেটা খরচ করবেন, ইচ্ছা করলে কিন্তু একনেকে পাস করে এই সরকারের যতক্ষণ সময় আছে কাজটা হলো সোজা একনেকে পাস করা এবং কাজটার উদ্বোধন করা। জানুয়ারির 1 তারিখে এই প্রকল্পটি উদ্বোধন হবার কথা ছিল, সেটি না হয়ে এটি হচ্ছে যে বলটা এখন চীনের কোর্টে দিয়ে দেওয়া হলো। তার এই বক্তব্যকে আমি প্রত্যাখ্যান করলাম এই কারণে যে তিনি বলেছিলেন যে 1 জানুয়ারি 2026 এই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবেন। তাহলে তার কথার কিন্তু মিল নাই। অর্থাৎ আজকে তিনি যে কথাটা বলে তার দায়ে এড়াইতে চাইছেন, বিষয়টা তা ছিল না। বিশ্লেষকরা বলছেন, উত্তরের প্রতি রাষ্ট্রীয় অবহেলার উদাহরণ এই প্রকল্প। লক্ষ লক্ষ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যয় হয়, তখন রংপুর বিভাগের জন্য কি 8,500 কোটি টাকা বরাদ্দ সম্ভব হয় নাই? এটা রাষ্ট্রের জন্য এত সামান্য থেকে সামান্যতর টাকা রাষ্ট্র টেরও পাবে না যে 3,000 কোটি টাকা করে দিয়ে ওখানে 4 বছরে একটা মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দ্রুত প্রকল্পটি উদ্বোধন করে বৈষম্য দূরীকরণের দৃষ্টান্ত স্থাপন করবে অভ্যুত্থানে জন্ম নেয়া অন্তর্বর্তী সরকার। এখনো এমন প্রতীক্ষায় উত্তরের মানুষ। আপস, মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এদিকে নির্ধারিত দিনে নির্বাচনের দাবিতে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছে একাধিক প্যানেলের প্রার্থী ও শিক্ষার্থীরা। দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। দীর্ঘ 28 বছর পর আগামীকাল নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভিপি পদপ্রার্থী মমিনুর রশিদ শুভসহ 3 জনের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে দুপুরে আদেশ দেয় বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের বেঞ্চ। এদিকে নির্ধারিত দিনে নির্বাচনের দাবিতে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন একাধিক প্যানেলের প্রার্থী ও শিক্ষার্থীরা। অন্যদিকে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নেই দাবি করে সাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগের আবেদন জানিয়েছেন 8 জন নির্বাচন কমিশনার। সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান জাতীয়তাবাদী ফোরামের শিক্ষকরা। নির্ধারিত দিনে শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের দাবিতে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী তাহিদুল রহমান শাহ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তাহিদ, জানাবেন শিক্ষার্থীদের অবরোধের কি চিত্র আপনি দেখতে পাচ্ছেন? এই অবরোধের ফলে যে জনদুর্ভোগ ও ভোগান্তি সৃষ্টি হয়েছে সেই চিত্র আমাদের সামনে তুলে ধরবেন। সংসদ এবং হল সংসদ নির্বাচনের তারিখ ছিল আগামীকাল 20 জানুয়ারি এবং তারই প্রেক্ষিতে আমরা আজকে সকালে বিশ্ববিদ্যালয়ে যখন আসি তখন আমরা দেখি যে স্বতন্ত্র এক শিক্ষার্থী করা রিটের প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা একাধিক প্যানেলের শিক্ষার্থী এবং যারা প্রার্থী রয়েছেন তারা আন্দোলন করছিলেন যে সাকসু নির্বাচনের দাবিতে। এদিকে আমরা নির্বাচন কমিশনের সাথে যখন কথা বলি তারা বলছিলেন যে কোনো মূল্যে তারা নির্বাচনটি পূর্ব ঘোষণা অনুযায়ী দিতে তারা প্রস্তুত আছেন। সব ধরনের সার্বিক প্রস্তুতি ঘোষণার পরও কিন্তু হাইকোর্টে 4 সপ্তাহের জন্য এই নির্বাচন স্থগিতাদেশ যেটি দিয়েছেন এর পরপরই কিন্তু আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সিলেট সুনামগঞ্জ সড়কে অবস্থান করছেন এবং এই অবস্থানকালে তারা এই সড়কটি অবরোধ করে দিয়েছেন এবং যদিও এটি একাংশ সড়কের একাংশ দিয়ে যানবাহন চলাচল করতে পারছে, সেক্ষেত্রে আমরা ট্রাফিক পুলিশ সদস্যদের আমরা সহযোগিতা করতে দেখছি। এখন পর্যন্ত শিক্ষার্থীরা এখানে রাস্তায় অবরোধ করছেন, তারা অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত আগামীকাল
পূর্ব ঘোষিত যে তারিখ, সেই তারিখের নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন। তো আমরা যতটুকু জেনেছি যে চেম্বার আদালতে গিয়েছেন আইনজীবীরা। যদি চেম্বার আদালতের এই রায়ের, হাইকোর্টের রায়ের উপর স্থগিতের উপর আবার স্থগিত আদেশ আসে, সেক্ষেত্রে আগামীকাল নির্বাচন হতে পারে। আর নয়তো হাইকোর্টের রায়কে মেনে নিয়ে আগামীকাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে না। তো সব মিলিয়ে এই ছিল বিপ্লবীর ক্যাম্পাসের প্রধান ফটক থেকে রাস্তা অবরোধের সব শেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে গেল 6 মাসে মোট 6টি মরদেহ উদ্ধারের ঘটনায় সম্রাট নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 10 দিনের রিমান্ড আবেদন করে সম্রাটকে আদালতে পাঠানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রথমে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে পুলিশ, পরে জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন তিনি। দুপুরে সাভার থানায় এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। গ্রেপ্তার সম্রাট প্রায়ই ভবঘুরের বেশে ঘটনাস্থলে আশেপাশে ঘোরাঘুরি করতেন। গতকাল মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা যায় 18 জানুয়ারি ভোর 3টার দিকে একটি মরদেহ সদৃশ্য বস্তু পিঠে তুলে ভবনটিতে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। পুলিশ জানায় গেল 6 মাসে মোট 6টি মরদেহ পাওয়া যায়, যার মধ্যে একটি বাদে বাকি 5টির পরিচয় শনাক্ত করা যায়নি। এছাড়া কী কারণে এসব হত্যাকাণ্ড এবং এর সাথে আর কেউ জড়িত কিনা তা প্রাথমিকভাবে জানা যায়নি। মুন্সিগঞ্জের সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আমেনা বেগম ও তার মেয়ে মরিয়ম। ঘটনার পর থেকে আমেনা বেগমের স্বামী পলাতক। পুলিশ ও স্থানীয়রা জানান বেলা 12টার দিকে স্থানীয়রা বাসায় গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভিতরে মা ও মেয়ের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা পারিবারিক কলহের কারণে হত্যাকাণ্ডটি করতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শীতের তীব্রতায় পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ঠাকুরগাঁয়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কম থাকায় জেলার শীতের অনুভূতি জোরালো হয়েছে। ভোর থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা দেখা গেছে। সকালবেলার রাস্তাঘাটে মানুষের চলাচল ছিল তুলনামূলকভাবে কম। শীতের কারণে দিনমজুর, খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্কদের ভোগান্তি বেড়েছে। শীত নিবারণের জন্য বিভিন্ন এলাকায় খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। এদিকে ভরা মৌসুমেও দিনাজপুরের শীতকালীন সবজির বাজার চড়া। তীব্র শীতে বিভিন্ন এলাকায় সবজির উৎপাদন ব্যাহত হওয়ায় দাম বেড়েছে দাবি বিক্রেতাদের। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবার প্রতিটি সবজি কেজি প্রতি 2 থেকে 3 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। মাঘের শুরু থেকে চুয়াডাঙ্গার তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে কমেনি শীতের দাপট। কাল থেকে সূর্যের দেখা মিললেও হিম বাতাসের কারণে শীতের তীব্রতা বেশ অনুভূত হচ্ছে। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। সকালে উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় 5 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা যুবদল নেতা জাহিদ চৌধুরী ও আবুল বাশার সাদাতের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। 2 দিন আগে বিষ্ণুদিয়া গ্রামে মসজিদের জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই নেতার সমর্থকদের মধ্যে বাকবিতণ্ড হয়। এ জেরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন উভয় পক্ষের অন্তত 10 জন। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ 39 আসামির বিচার শুরু হলো। বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদ হোসেনের আদালতে শুনানি শেষে আদেশ দেওয়া হয়। 39 আসামির মধ্যে 23 জন গ্রেপ্তার ও বাকি 16 জন পলাতক। সোমবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় আলিফ হত্যা মামলার প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ 23 জনকে। আদালত ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয় ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী। 2024 সালের 26শে নভেম্বর চিন্ময়ের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা বাদী হয়ে 31 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় 39 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে আদালত এর মধ্যে 23 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি পলাতক বাকি 16 আসামির বিরুদ্ধে মালামাল ক্রয়ের আদেশ দেওয়া হয়। পরে মামলাটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের নির্দেশ দেয়। আসামিদের বিরুদ্ধে সুস্পষ্টভাবে প্রাথমিক সাক্ষ্য বিদ্যমান থাকায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী 2 ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য মাননীয় আদালত দিন ধার্য করেছেন। আমরা প্রত্যাশা করছি প্রত্যেকটা তারিখে সাক্ষী উপস্থাপন করে
আলিফ হত্যা মামলাটা আমরা প্রমাণ করতে সমর্থ হব। যে বিষয়টা সুস্থ হন, যারা হত্যাকাণ্ড জড়িত আছে তাদের সমস্ত শাস্তি চায়। অভিযোগ গঠনের আদেশে অসন্তুষ্ট আসামি পক্ষের আইনজীবী। সম্পূর্ণ নিরাপরাধ। আমরা 164-এ বলেছি যারা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিয়ে তোমার নামে কোনো স্বীকারোক্তি নাই, তোমার নাম কেউ নাই। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণকে 2024 সালের 25 নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে 16টি আসনে মোট ভোট কেন্দ্রের বেশিরভাগই ঝুঁকিপূর্ণ। সংখ্যার হিসেবে যা 1491টি, আর শতাংশে প্রায় 76 ভাগ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের অধিকতর প্রশিক্ষিত করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়াতে কাজ করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। বসানো হবে সিসিটিভি ক্যামেরাও। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রামের 16টি আসনে ভোট কেন্দ্র 1965টি। এর মধ্যে জেলা পুলিশের আওতায় আছে 1358টি, বাকি 660টি কেন্দ্র মহানগরে। পুলিশের তথ্য মতে মহানগরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র 461টি, জেলায় 1030টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ 656টি, যার 332টি মহানগরে। এছাড়া বিভাগের 7347টি কেন্দ্রের মধ্যে 5177টিকেই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে পুলিশ, যা মোট কেন্দ্রের 71 ভাগ। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ 1440টি। আগেও বিভিন্ন সময় সব নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোট সেন্টার তো থাকেই, স্বাভাবিকভাবে এবারও ঝুঁকিপূর্ণ কিছু ভোট সেন্টার রয়েছে। তো ঝুঁকিপূর্ণ আমরা তো সেক্ষেত্রে আমরা জনবল বাড়িয়ে দিই এবং আমাদের উপস্থিতি বাড়িয়ে দিই, আমাদের টহল টিম সেই জায়গাগুলো আরও আমরা বাড়িয়ে দিই সেই জায়গাগুলোতে। ভোটকেন্দ্রের ভৌগোলিক অবস্থান, যাতায়াত সহ নানা ক্যাটাগরিতে ঝুঁকিপূর্ণ তালিকা করছে নির্বাচন কমিশনও। জোর দেওয়া হচ্ছে এসব কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায়। ক্রিমিনাল যেই হোক, যেই কাজ করুক, তার ডকুমেন্টেশন কিন্তু আমাদের কাছে থাকবে। আমাদের নিজস্ব তথ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে আমাদের এবার বিভিন্ন বাহিনীর, এবার আপনারা জানেন যে বিভিন্ন বাহিনীর ডেপ্লয়মেন্টটা অনেক বেশি থাকবে এবং সেখানে আমরা পার্টিকুলার এরিয়া ধরে আমাদের ডেপ্লয়মেন্টগুলো আমরা সেট করছি। আগের নির্বাচনে সহিংসতা হওয়া সাতকানিয়া ও লোহাগাড়ায় আলাদা নজর রাখছে নির্বাচন কমিশন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান নির্বাচন সংশ্লিষ্টরা। সবকিছু বিবেচনা করি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নির্ণয় করি। সেই ঝুঁকি মিনিমাইজ করার জন্য আমরা একদিকে ধরেন আমরা যে ছোট প্রতিষ্ঠান আছে কিন্তু বুথের সংখ্যা বেশি, সেইখানে আমরা যে প্রিজাইডিং অফিসার নিয়োগ দিব তাকে আমরা সেই বিষয়গুলো আগে থেকে আমরা ওয়াকিবহাল করব এবং প্রশিক্ষণটা ভালোভাবে দিব। কমিশনের তথ্য মতে বর্তমানে 537টি কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা আছে 5706টি, বাকি 1428টি কেন্দ্রে নেই এই সুবিধা। চট্টগ্রামে 16টি আসনে মোট ভোটার 66,82,517 জন। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জাহাজ থেকে তেল খালাসে দেরি, পরিণামে 47 কোটি টাকা মাসুল গুনতে হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিকে। সবশেষ 2 অর্থ বছরে সরকারে এই লোকসান দিতে হয়েছে। তবে এ নিয়ে মাথা ব্যথা নেই প্রতিষ্ঠানটির। অপচয় ঠেকাতে দ্রুত বঙ্গোপসাগরের তলদেশে নিয়ে নির্মিত 2টি পাইপলাইন চালুর দাবি বিশেষজ্ঞদের। 2022 সালের 28 অক্টোবর ইন্দোনেশিয়ার এমটি এনার্জি এসিলেস নামে একটি জাহাজ তেল নিয়ে আসে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে। চুক্তির নিয়ম ভেঙে তেল খালাসে বাড়তি 151 ঘন্টা লাগায় 4,07,37,000 টাকার বেশি বিলম্ব মাসুল দিতে হয় বিপিসিকে। এভাবে 2023-24 ও 2024-25 অর্থ বছরে বিভিন্ন দেশ থেকে আসা 45টি জাহাজ থেকে তেল খালাসে বিলম্বের জন্য বিপিসিকে মাসুল গুনতে হয়েছে 47,94,98,489 টাকা। বন্দরের বহিনঙ্গরে তেলের জাহাজ নোঙ্গর করার পর লাইটারেজ জাহাজে করে এসব তেল নিয়ে যাওয়া হয় বিপিসির বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনায়। তবে লাইটারেজে তেল নিতে যেমন সময় বেশি লাগে, তেমনি আছে চুরির অভিযোগও। এই সমস্যা সমাধানে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে নির্মিত হয় 220 কিলোমিটারের 2টি পাইপলাইন। 2024 সালের জুলাই মাসে কমিশনিং হওয়া এসপিএম প্রকল্পটি 1.5 বছরেরও বেশি সময় অলস পড়ে আছে লাইনের ত্রুটি ও অপারেটর নিয়োগ না দেয়ায়।
তবে বিলম্ব মাশুলের বিষয়টি তেল আমদানি রপ্তানির অংশ বলে মনে করছেন বিপিসির কর্মকর্তারা। যখন অনেক জাহাজ আসে, এরকম কিছু জাহাজে কিন্তু তেল সঙ্গে সঙ্গে আমরা রিসিভ করতে পারি না, সেগুলো ড্যামারেজ হয়। এটা হতে পারে। এই ড্যামারেজের পরিমাণ কিন্তু আমরা যে পরিমাণ আমদানি করি সেই তুলনায় একেবারে খুবই নগণ্য। এই ফ্যাসিলিটি থেকে আমরা উত্তরণের জন্য আমাদের এসপিএম করা হয়েছে। এখন এসপিএমটা যদি পূর্ণাঙ্গভাবে অপারেশনে যেত তাহলে আসলে এটা হতো না। তেল খালাসের দক্ষতা বাড়াতে না পারলে রাষ্ট্রের অর্থ অপচয় রোধ সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রেগুলার প্রবলেমগুলো চট্টগ্রাম বন্দরে হয়, এগুলাই আসলে মূল দায়ী ছিল জাহাজ খালাসের পিছনে, নাকি আসলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কোনো নেগলিজেন্সি ছিল? এটা আসলে খুঁজে অনুসন্ধান করে বের করতে হবে। পাইপলাইন দুটি চালু হলে সাশ্রয় হবে বছরে 800 কোটি টাকা। সরকারি অর্থের অপচয় ঠেকাতে দ্রুত প্রকল্পটি চালুর তাগিদ সংশ্লিষ্টদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দর্শক এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। চলে যাচ্ছি তার কাছে। মাসুদুল, জাহাজ থেকে তেল খালাসে দেরির কারণে প্রায় 47 কোটি টাকার মাশুল গুনতে হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে। এই বিষয়ে তাদের সাথে কোনো কথা হয়েছে কিনা বা তারা কি কারণ দর্শাচ্ছে? যে বিপিসি তাদের যে তেল খালাসের প্রক্রিয়া সেটি আসলে অনেক আগের পদ্ধতিতে, এর ফলে যে মাশুল সহ নানা জটিলতায় তাদের পড়তে হচ্ছে। মূলত এর অন্যতম কারণ যেটি হচ্ছে, একটু বলতে চাই, সেটি হচ্ছে আপনারা জানেন 2024 সালে বঙ্গোপসাগরের তল দিয়ে নির্মিত হয় প্রায় বছরে 800 কোটি টাকা সাশ্রয়ের জন্য প্রায় 8,500 কোটি টাকা দিয়ে নির্মিত এসপিএম প্রকল্প, যেটিকে বলা হচ্ছে সিঙ্গেল মোরিং পয়েন্ট। সেই প্রকল্পের কাজ কিন্তু এখনো শুরু হয়নি। এর ফলে যে তেলের যে খালাস প্রক্রিয়া সেটি আগের মতো হচ্ছে, এবং আগের মতো হওয়ার ফলে যে এই তেলের যে তেল চুরি বা তেলের বড় ট্যাঙ্কার থেকে যে তেল চুরি সেটি কিন্তু থামছে না। একটু তথ্য জানাতে চাই, সেটি হচ্ছে বর্তমানে দেশে বছরে গড়ে প্রায় 65 লাখ টন জ্বালানি তেলের যে চাহিদা রয়েছে, এর মধ্যে সর্বোচ্চ 15 লাখ টন অপরিশোধিত তেল আমদানি করা হয়, যা চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আপনার পরিশোধন করা হয়। এবং এই যে বিপিসি যে চট্টগ্রাম বন্দরের বহির্নগর থেকে যে তেল খালাসের যে প্রক্রিয়া যে আগের মতো করছে, এর ফলে কিন্তু একটি দুর্ঘটনার কিন্তু ঝুঁকি থাকছে এবং কিন্তু সময় লাগছে বেশি। এসপিএম যেটি প্রকল্প সেটি চালু হলে পরে 24 ঘন্টার মধ্যে তেল খালাস সম্ভব হতো, এবং আগের মতো যেটি তেল খালাস হচ্ছে এতে প্রায় সময় লাগছে 10 থেকে 12 দিন। তো যেমনটি বলছিলাম, যারা তেল সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সকলে বলছেন যে যেটি এসপিএম যে প্রকল্প সেটি চালু না হলে পরে এই তেল সেক্টরে এই ধরনের যে বিলম্ব মাশুল, নানা অনিয়ম বা তেলের অপচয়, যে রাজস্ব যে অর্থ যে সরকারি অর্থ ব্যয় সেটি আসলে থামানো সম্ভব হবে না। তো যেমনটি বলছিলাম, যারা তেলের যারা রয়েছেন, তেলের বিষয়ে যারা রয়েছেন তারা যেটি বলছেন, অতি সত্বর যে এসপিএম যে প্রকল্প সেটি চালু হওয়ার পর হয়তো তেলের ইতিহাসে একটি নতুন। বুঝতে পেরেছি আপনার কথা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামে মিরসরাইয়ে এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে ঘটনাস্থলে আব্দুর রহমান নামে দৃষ্টি প্রতিবন্ধী এক পথচারী মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন ট্রাক চালক ও হেলপার। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ে নিজামপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলা নিজামপুর এলাকায় সকাল 7:30টায় চট্টগ্রামমুখী লেনে একটি এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক মহাসড়কে উল্টে যায়। উল্টে যাওয়ার আগে পাশে থাকা এক পথচারীকে সড়ক বিভাজকের সাথে সজোরে ধাক্কা দিলে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজট নিরসনে কাজ করছে কুমিরা হাইওয়ে পুলিশ। নির্মাণ কাজ শেষ হলেও 6 বছরেও চালু করা হয়নি বান্দরবানের লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবায় নির্মিত 250 শয্যার আধুনিক জেলা হাসপাতাল ভবনটি। প্রশাসনিক জটিলতায় অচল অবস্থায় পড়ে রয়েছে 10 তলা ভবন। চরম দুর্ভোগে সাধারণ রোগীরা। রোগীদের দুর্দশা লাঘবে 2019 সালে বান্দরবানের 100 শয্যার জেলা হাসপাতালকে 250 শয্যায় উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করে তৎকালীন সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশল শাখার তত্ত্বাবধানে ৩৬ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ১০ তলা আধুনিক হাসপাতাল ভবন, যেখানে আইসিইউ, সিসিইউ, আইসোলেশন ওয়ার্ড, সার্জারি ইউনিট ও গাইনি ওয়ার্ড সহ আধুনিক চিকিৎসা সুবিধা রাখা হয়। আধুনিক সব সুযোগ সুবিধা থাকলেও ৬ বছরেও চালু করা যায়নি হাসপাতালটি। ফলে পুরনো ভবনেই চলছে চিকিৎসা সেবা। শয্যা সংকটে অনেকে চিকিৎসা নিচ্ছেন মেঝেতেই। এতে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনেরা। আসন না থাকার কারণে আমাদের নিচে বেডে শুয়ে দেখা যাচ্ছে ফুলের মধ্যে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। নতুন ভবনটি চালু করা হয়। পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে অনেকেই বাধ্য হয়ে ছুটছেন চট্টগ্রাম কিংবা রাজধানী ঢাকায়। এতে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলো। তাই দ্রুত নতুন ভবনটি চালুর দাবি তাদের। হাসপাতালে নতুন বিল্ডিং হওয়ার পরও আমরা পুরোনো বিল্ডিং এ পর্যাপ্ত সেবা পাচ্ছি না। আমরা চাই নতুন বিল্ডিং এর ওই সুবিধাটা ভোগ করার জন্য। বিদ্যুতের পাওয়া, তারপরে আরো কিছু ডিসিশনের প্রকৃতিতে আমরা বিলম্বিত হচ্ছি। কর্তৃপক্ষ বলছে প্রশাসনিক অনুমোদন, জনবল নিয়োগ সহ বেশ কিছু জটিলতায় চালু করা সম্ভব হচ্ছে না হাসপাতালটি। সাবস্টেশন থেকে শুরু করে সবকিছু যদি আমরা সেট আপ হয়ে যায়, তারপরে প্রশাসনিক অনুমোদনের জন্য আমরা ডিসিতে লিখবো, মিনিস্ট্রিতে লিখবো, দেন প্রশাসনিক অনুমোদন হলে জনবল যদি নিয়োগ হয়ে যায় তখন আমরা এটা চালু করতে পারবো। চালু করলে বান্দরবানবাসীর জন্য আমরা এখানে উন্নত একটা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবো। দুর্ভোগ নিরসনে আধুনিক হাসপাতালটি চালু করতে কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় বান্দরবানের লক্ষাধিক রোগী। ডিবিসি নিউজ ডেস্ক। কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনী বিশেষ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী শামসুল হককে আটক করা হয়েছে। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে নৌবাহিনী। এর ধারাবাহিকতায় গত 18 জানুয়ারি দিবাগত রাতে টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায় নৌবাহিনী একটি কন্টিনজেন্ট বিশেষ অভিযান চালায়। অভিযানকালে শীর্ষ সন্ত্রাসী শামসুল হক নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে অভিযানিক দল তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরে দুটি বিদেশি পিস্তল, 3 রাউন্ড পিস্তলের তাজা গুলি ও 2টি শটগানের তাজা গুলি এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। শামসুল হক দীর্ঘদিন ধরেই মাদক পাচার, জিম্মি করে অর্থ আদায় ও জোরপূর্বক জমি দখল সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। ডিবিসি চট্টগ্রাম সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।